আমাদের নেতা তারেক সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে অনেক আগেই বলেছেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। জামাত কারো দ্বারা ধরেন ইনফ্লুয়েসড হইয়া এই কাজ করতেছে এবং যারা চাচ্ছে তারা এখানে একটা ঘোলা পানি তৈরি করার চেষ্টা করছে। বেতাগি বামনা পাথরঘাটা নয়, শুধু বরগুনা জেলার মানুষ যাতে ভালো জীবনযাপন করতে পারে, একবারে ভালোভাবে বাঁচতে পারে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আনন্দ টিভি ডিজিটালে। আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজকের আলোচনা আগামী নির্বাচন নিয়ে, বিএনপির ভাবনা এবং বিএনপির ভাবনায় আগামী নির্বাচন। আমাদের সাথে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য, তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ নুরুল ইসলাম মনি। মনি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে একটু জানতে চাই যে আগামী নির্বাচন নিয়ে বিএনপি তথা আপনাদের যে ভাবনা এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা যে একটা রোডম্যাপ দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আসলে আপনারা মনে করেন কিনা যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন সম্ভব এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের সংখ্যা আপনারা দেখছেন কিনা? নির্বাচন নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি কোনো সংখ্যা দেখছি না, দলও কোনো সংখ্যা দেখছি বলে আমি মনে করি। নির্বাচন সময় মতোই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা কিন্তু রোড ম্যাপ দেননি তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সকল দিক বিবেচনা করে। কারণ এখন এসএসসি পরীক্ষা থাকবে, এইচএসসি পরীক্ষা থাকবে, ছেলেরা স্কুলে ফিরে যাবে জানুয়ারি মাসের প্রথম থেকে। ফেব্রুয়ারিতে এপ্রিলে যদি নির্বাচন হয় তাহলে এই সমগ্র লেখাপড়াটা বন্ধ হয়ে যায়। তারপর গরম থাকে প্রচণ্ড পরিমাণে। অ্যাকচুয়ালি বাংলাদেশে কখনো এপ্রিল মাসে নির্বাচন হয় না, সেই হিসেবে আবার রমজান শুরু হবে। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসের নির্বাচন একটা উপযুক্ত সময় রমজানের আগে, তা সেটা জানুয়ারি মাসে হতে পারে। রমজানের ইলেকশনের মূলত টাইম হলো নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা সময় ইলেকশন হবে। আমরা মনে করি ইনশাল্লাহ আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন বা এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা নির্বাচন সময় মতন দেবেন এবং ভালো নির্বাচন করবেন, সেটা করা সম্ভব এবং সেটা হবে, আমরা প্রত্যাশা করি। গতকালকের একটি ঘটনা আমরা দেখলাম যেখানে বিশেষ করে আপনাদের দলীয় যুবদল করতেছিল, এটা আসলে নৃশংসভাবে হত্যা করা হয় এবং পুরো দেশ আসলে বিক্ষোভ করে এটা নিয়ে এবং বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মী জড়িত ছিল এবং দল তাদের আসলে আজীবন বরখাস্ত করে এরকম শোনা গেছে। আসলে এদের এই যে নিজেদের ভিতরে যে কোন্দল এবং এই ধরনের ঘটনা, এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আপনাদের? প্রথমত হলো আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দলের মহাসচিব এবং দলের কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত স্টার্নলি বিষয়টা দেখার জন্য তিনি বলেছেন এবং দল তার থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। একই সাথে যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের যেন কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, একটা দিক। দ্বিতীয় দিকটি হলো বিএনপিকে মেলাইন করার জন্য একটা চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন কাজ করছে। ধরুন এইখানে একটা ছেলে মারা গেছে, আমরা ব্যথিত, দুঃখিত এবং আমরা তার কঠোর বিচার দাবি করছি। বিগত দিনে তো আওয়ামী লীগের সময় কখনো ছিল না। তো আমরা দাবি করার পরে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যে মিছিল হয়েছে বিএনপির তাৎক্ষণিক, তা তারা তো এটা পূর্ব পরিকল্পিত কিছু মানুষকে দিয়ে এরকম করানো হচ্ছে বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার প্রচুর পরিমাণে সম্পদ এবং টাকা, ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন রকম টাকা পয়সা বিভিন্ন কাজে লাগছে। দেন বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি খারাপ দল, বিএনপিকে মেলাইন করার জন্য হেন চেষ্টা যা করা হচ্ছে না এবং পরিকল্পিতভাবে যেমন আওয়ামী লীগ করছে, এখানে আরও কিছু দল তারা চেষ্টা করে এই যে বাংলাদেশে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়, একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, সেই সুযোগে যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এখানে ঢুকতে পারে। অ্যাকচুয়ালি সেই কাজটাই করছে। এই ছোটোখাটো যেসব ঘটনা ঘটছে, এটা ছোটোখাটো বলবো না, যে কোনো মানুষের জীবনিত জীবন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তার মূলত পিছনে কারণ হচ্ছে কোন অন্য কারণ। সে কারণ হলো যে আমরা স্বৈরাচারকে এবং মাফিয়াকে এখান থেকে সরিয়েছি, মাফিয়াকে আবার ঢুকোবার একটা পায়তারা এটা কার্যক্রম। এবং বাংলাদেশে যতই আমরা বিভক্ত হব ততই তাদের সুযোগ তৈরি হবে। এই বিভক্তটা তো আমাদের হওয়ার কথা ছিল না। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, সকলে ঐক্যবদ্ধ হয়েছি ফ্যাসিস্টের বিরুদ্ধে যে এক দফা আমরা হাসিনাকে বিয়ে দিতে কথা। আমরা কেন অনৈক্য হবো? তারপরে বিভাজন সৃষ্টি হবে কেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে পরিকল্পিতভাবে। আবার অনেকে বুঝে করছে, অনেকে না বুঝে করছে। এবং এখানে আমাদের কিছু আছে সুশীল সমাজের মানুষেরা, তারা কিন্তু সামান্য টাকায় বিক্রি হয়ে যায়। এর দুর্ভাগ্য জাতি, এবার দেশের দুর্ভাগ্য। এরকম পরিস্থিতি তৈরি করে এরকম একটা দেশে আমাদের ভৌগোলিক অবস্থানটা কোন জায়গায় কেমন আমাদের ম্যাপে আছে সেটা দেখার পরে আমি সকলকে সিদ্ধান্ত নিতে বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে ভারতবর্ষের সকল জায়গার মধ্যে ম্যাপটা আপনি একত্র করে দেখবেন। দেখলে আপনারা দেখবেন যে বাংলাদেশটা কোন জায়গায় অবস্থান করছে। এই বাংলাদেশকে গ্র্যাব করার জন্য, এই বাংলাদেশকে ক্ষতি করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য, সার্বভৌমত্ব নষ্ট করার জন্য প্রায় বিকিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। সেটা থেকে রক্ষা হয়েছে, আবার সেইখানে নিয়ে যাবার জন্য পরিকল্পিতভাবে অনেকগুলো কার্যক্রম করা হচ্ছে। কাজেই এগুলো একটা পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। তারপরেও এই হত্যা, এটা আমার এলাকার ছেলে, আমি জানি তার সব ফ্যামিলির সকল লোকই
বিএনপি করে, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ঘৃণিত। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সরকারের কাছে আমাদের মহাসচিব আবেদন জানিয়েছেন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। জামাত এবং বিএনপির মধ্যে যে একটা মতের অনৈক্য দেখা দিচ্ছে, এবং বিশেষ করে আমরা দেখতেছি যে কিছুদিন ধরে যে একটা বিরোধ আসলে, বিশেষ করে জামাতের যারা, তারা আসলে বিভিন্ন ধরনের কথা বলছেন, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? যে কোনো মানুষের দরজা খোলা, মুখ খোলা, যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে। আমি এই কথাটার উত্তরটা একটু আগেই দিয়েছি, সেটা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম। জামাতকে নিয়ে আমরা নির্বাচন করেছি একসাথে একটা সময়। এই শফিক সাহেবের অন্যান্য সকলের মার্কা ছিল ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে। তো ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করার পরে তারপরে তারা অনৈক্য হওয়ার কারণটা কি? তারা হতে পারে যে তারা স্বপ্ন দেখে, তারা হতে পারে তারা অনেক কিছু করতে পারে। কাজটা কিন্তু অ্যাকচুয়ালি তারা কি, আমরা কি মনে করি যে পরিস্থিতি এরকম হয়েছে যে জামাত সরকার গঠন করতে পারে? না, তা পারে না। সেরকম পরিস্থিতি দেশে নাই। আচ্ছা, কি হতে পারে? তারা কয়েকটা ছিটেছে। আমাদের নেতা তারেক সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে অনেক আগেই বলেছেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার কি? যে আমরা অনৈক্য থাকবো না, সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গঠন করব। সেই কথাটাকে যদি কেউ গুরুত্ব দেয়, এবং তারেক সাহেব সেইখান থেকে সরে আসছেন কিনা, তারেক সাহেব তো সেখান থেকে সরেননি। সেখানে তো এইখানে যারা আছেন, যারাই রাজনীতি করেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সমাজে কন্ট্রিবিউট করতে পারেন, দেশকে স্থিতিশীল করতে রাখতে পারবেন, দেশের অভাব মানুষকে মুক্ত করতে পারবেন, মানুষের যে দৈনন্দিন চাহিদা মিটাতে পারবেন, মানুষকে দক্ষ মানুষ তৈরি করতে পারবেন, বিদেশে পাঠানো, এগুলো কিন্তু আমাদের ম্যানিফেস্টোর মধ্যে, ম্যানিফেস্টো কি আমাদের 31 দফার মধ্যে পরিষ্কার করে লেখা আছে। অনেক কথা লেখা আছে, যদি চান জানতে আমি আরেকবার বলবো সেটা। তো সেখানে আমরা যদি একটা জাতীয় সরকার গঠন করি, তো আমাকে জামাতকে বাদ দিয়ে করছি? 1-2 নম্বর হলো আমরা জামাতের সাথে আগেই জোটেছিলাম। সুতরাং জামাত যদি ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, তাতে আমাদের কিছু করার নেই। সেখানে আমরা কিছু করতে পারি না। বড় দল হিসেবে, বড় ভাই হিসেবে পায়ে পাড়া দিলে ছোটো ভাইকে মাফ করে দেওয়া ছাড়া কোনো পরিস্থিতি থাকে না। তারপরে যদি জামাত উনি রাজনীতি করেন, ওনাদের একটা নিজস্ব রাজনীতি আছে, আমাদের একটা রাজনীতি আছে, সকল দলের একটা নিজস্ব রাজনীতি আছে। কাজে যদি জামাত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, জামাতের তো অনেক বিষয় আছে যা বিএনপি বলতে পারে, হয়তো বলে না, কিন্তু সময় আসলে প্রয়োজন দেখা দিলে নিশ্চয়ই বলবে। পিয়ার পদ্ধতি, এখন গতকালকে আমাদের রিজভী সাহেব খুব যথার্থ একটা কথা বলছে, এতিম পার্টিরা পিয়ার চাইতেছে, যারা এতিম একেবারে। বিএনপি একটা বৃহত্তর দল, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দল। আর পিয়ার পদ্ধতিটা অ্যাকচুয়ালি দেশের মানুষের অনেকের কাছে পরিষ্কার না। বিষয়টা বোঝার জন্য বলছি। পিয়ার পদ্ধতিতে যেটা হয় সেটা হলো, পিয়ার অর্থ হলো কি, আপনার আনুপাতিক নির্বাচন। তা আওয়ামী লীগের পক্ষে এখন মাঠে নাই বা নির্বাচন করার পরিস্থিতি আছে কিনা? নাই। এখন পিয়ার পদ্ধতি জামাত চায়, কার এজেন্ডা কিন্তু আরেক জায়গায়, জামাতের এজেন্ডা না। জামাতের বিচরণ দিয়ে কোনো জায়গায় পিয়ার পদ্ধতি আছে? নাই। এজেন্ডা অন্য মানুষের। এখন কেউ কেউ চায়, কেন চায়? এগুলো হলো পরিস্থিতি ঘোলাটে করার একটা কৌশল। পিয়ার পদ্ধতি চায় কেন? পিয়ার পদ্ধতি চায়, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, সুতরাং আওয়ামী লীগের যদি কথার কথা ধরে নিলাম 10% ভোট আছে তার, বা 15% ভোট আছে, 15% ভোটে যদি হয়, তা 3-15-45টা সিট তারা ঘরে বসে পাইতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের মাঠে আনার একটা কৌশল। এটা কিন্তু কৌশল। 300 সিট, 3-15%, আমি 300 বললাম, 300 সিটে 15% যদি ভোট হয়, আর পিয়ারে আপনারা ভোট দেবেন, আপনি মার্কায় ভোট দেবেন, তখন তো মানুষকে ভোট দেবেন না, ধানের শীষকে ভোট দেবেন, বা যে কোনো মার্কায় ভোট দিলেন। তো এখন মার্কায় ভোট দেওয়ার পরে সেই মার্কা ধরেন এত % ভোট পেলে, সুতরাং তারা এখন রেস্ট হয়ে পারে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি জামাতের প্রোগ্রাম বলে আমি মনে করি না। জামাত কারো দ্বারা ধরেন ইনফ্লুয়েসড হইয়া এই কাজ করতেছে, এবং যারা চাচ্ছে তারা এখানে একটা ঘোলা পানি তৈরি করার চেষ্টা করতেছে, ডেমোক্রেটিক প্র্যাকটিস চালাবে। যদি পিএরটা ভালো তো তারা করে না কেন? পিএরটা ভালো হলে আমেরিকা করে না কেন? এলাকার সাধারণ মানুষের জন্য আপনাকে একটা কথা বলি, আমি 3-3বার এমপি ছিলাম ওখানে। এলাকায় ধরেন আমার 1 ইঞ্চি আমার নির্বাচনী এলাকায় পিচ ঢালা রাস্তা ছিল না আমি যখন এমপি হই। আমার 2টা উপজেলায় আমার বিদ্যুৎ ছিল না। 2টা উপজেলায় আমার মানুষেরা একবেলা ভাত খাইত। এটা আমি নিজে সেই সময়ের এমপি। তা আমি সেই সময় থেকে অনেক প্রোগ্রাম হাতে নিয়েছি, এবং শিক্ষায় ছিল একদম অনগ্রসর, একেবারে পিছনে ছিল। আমি সেই সময় অনেক প্রোগ্রাম হাতে নিয়েছি। আজকে আমি ধরেন আমি ওই পাথরঘাটা বামনায় আমি যখন আসি, প্রথম কী কাজটা করেছি, মানুষের মেন্টাল ফ্যাকাল্টিটাকে বড় করেছি। আপনি বড় মানুষ, আপনি মানুষ, পৃথিবীতে বাঁচার আপনার অধিকার আছে, সেইটা মানুষকে বিল্ড আপ করেছি। আমি যখন আসি আমার এলাকায় ভিক্ষা দেওয়ার মতন 2 উপজেলায় একজন লোক ছিল না, আমি সেটা রাখিনি। এটা হলো 1 নম্বর কাজ করেছি। মানুষের প্রথম চাহিদা হলো প্রথম খাদ্যের, মানুষ খাবার চাই।
যে মানুষই হোক, আপনি আজকে দুপুরে খাবেন, আমিও খাবো, এই খাবার চাই প্রত্যেকটা মানুষ। এই খাবারের আমি কী করেছি, আমি কি টাকা দিয়েছি? আমি পরিকল্পনা করেছি বা পদ্ধতি দিয়েছি, তাতে মানুষ টাকা আয় করার সুযোগ পেয়েছে। আমি 273 কিলোমিটার পিচ ঢালা রাস্তা করে এসেছি এই আমি যখন আসি। বিএনপির সময় আমি করেছি, মানে বিএনপি এবং আমি সব বিভিন্ন সময় আমি স্বতন্ত্র ছিলাম, আমি সব মিলিটারি করেছি। বিএনপির অবদান এখানে অনেক বেশি। তারপর আমি বিদ্যুতের ব্যবস্থা করেছি 2 উপজেলায়, এটা করেছি। তা মানুষের কমিউনিকেশন দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, মানুষের আয়ের রাস্তা করেছি। এখন প্রত্যেকটা মানুষ ছোটোখাটো কাজে ব্যাপৃত, মানুষ ভালো আছে। এখন এরপরে আমার এলাকার ধরেন নদী ভাঙন আছে, আমার এলাকাটা নদী ভাঙন একটা বড় সমস্যা। আমি নদী ভাঙার কাজ করবো, এটা প্রায়োরিটি দিয়ে করব। যেমন আমাদের বামনার কিনার থেকে আমার নদী ভেঙে যাচ্ছে একবার অনেকখানি, আমি যেন এটা চেষ্টা করবো। আমার যেমন এখনও উপজেলার মধ্যে যেমন বেতাগিতে একটা আমার নির্বাচনী উপজেলা এখন ইনক্লুড হয়েছে, বেতাগিতে মূলত কোনো কাজ হয়নি, মূলত কোনো কাজই হয় না বিগত দিনে। আমার একটা টার্গেট আছে বেতাগিতে একটা উন্নয়নের এমন একটা জোয়ার বসাবো যে বেতাগির মানুষ যেন মনে করে যে উন্নয়ন হয় সরকারের দিয়ে, সরকারে গেলে সেটা যেন বেতাগির মানুষ বিশ্বাস করে। বেতাগিতে কিছুই হয় না, একটা রাস্তা হয়েছে, সেই রাস্তাটা আমি করেছি। সেটা কর্নেল অলি সাহেব নিয়ে তখন একটা নির্বাচন ছিল, নির্বাচন সামনে রেখে কর্নেল অলি সাহেব একটা মানে একটা কমিটমেন্ট করি, সেই কমিটমেন্ট দিয়ে আমরা একটা রাস্তা করেছি। আমাদের স্থলপথে কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, সেই স্থলপথটা করেছি আমি। কাজে বেতাগির যে উন্নয়নটা চূড়ান্তভাবে, আমি সেই চূড়ান্ত উন্নয়নের হাত থেকে বেতাগিকে রক্ষা করবো, এটা একটা আমার প্রায়োরিটি। আর মূল প্রায়োরিটি একটা আছে, সেটা হলো বেতাগি বামনা পাথরঘাটা নয়, শুধু বরগুনা জেলার মানুষ যাতে ভালো জীবনযাপন করতে পারে, একবারে ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য আমার 2টা প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম হলো আমার পর্যটন করা, পর্যটনে হাজার হাজার মানুষ কাজ করার সুযোগ পাবে। ঠিক পাথরঘাটার মাঝখান থেকে না, যে লাল দিয়ে চর বলি আমরা বা হরিণঘাটা বলি, হরিণঘাটা থেকে ঠিক 30 মিনিটে আমরা কুয়াঘাটায় পৌঁছতে পারি, একদম মানে 20 মিনিট কুয়াঘাটায় পৌঁছতে পারি স্পিড বোটে। ঠিক 20 মিনিটে আমরা কচিখালি সুন্দরবনে যেতে পারি, একদম মাঝখানে, একদম মাঝখানে। কচিখালি একটা বেটার জায়গা শুনতে। আমরা যদি পর্যটকরা যদি দেখাই যে কুয়াঘাটা এখানে সূর্যাস্ত এবং সূর্য উদয় একসাথে দেখতে পাবা, কুয়াঘাটায় একই সাথে দেখতে পাবা তোমার ইয়েতে মানে সুন্দরবনকে। এটা পর্যটনের জন্য এর চেয়ে ভালো জায়গা নাই, আর কোথাও এর চেয়ে ভালো জায়গা নাই। এবং সেখানে সমুদ্র মানে এটা একটা বেস্ট জায়গা। এখানে আমি মনে করি আমি হিউজ পরিমাণ মানুষ এই পর্যটনে যুক্ত হতে পারবে। আমার এখানে প্রোগ্রাম আছে, মনে মনে আমি বেগম ম্যাডাম আমাদের যখন আমি ম্যাডামকে নিয়ে গেছিলাম, ম্যাডামের সাথে কথা বলেছিলাম এবং সেভাবে একটা প্রোগ্রাম করেছিলাম। আমরা ধরেন 5টা বা 6টা হেলিকপ্টার শাটল সার্ভিস যদি দিই, 40 মিনিটে ঢাকা থেকে আমার পাথরঘাটা নামতে পারবে। আচ্ছা, প্রথমত বলি যে আমি এমপি না, বিএনপি সরকার আসেনি, এটা হলো প্রথম। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। এবং বিএনপি সরকার আসে না, সেই বিএনপি সরকারে বসলে তখন এই বিষয়টা অনেক শক্তভাবে দেখা যায়। 1 2 নম্বর হলো যে আমাদের আর একটা বক্তব্য নেতাদের বলেছেন এবং আর একটা বক্তব্য আমাদেরও, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন তারা সবার আগে। যদি এখন কেউ বিএনপিতে আসতে চান, যারা খুব অপকর্মের সাথে জড়িত না, এমন ভালো মানুষ যদি আসতে চান, আসতেও তার পোস্ট হবে পিছনের চেয়ারে, বাস্তবতাটা এটা। 2 3 নম্বর হলো যে চাঁদাবাজি বাংলাদেশে কোথায় কী হয়েছে আমি জানি না, তবে পাথরঘাটা এবং বামনা বেতাগিতে যে চাঁদাবাজি হয়েছে সেটা প্রথম দিকে হয়তো কিছু হয়েছিল। বিএনপি নেতাকর্মী অত্যন্ত কঠোরভাবে, এবং আমি ব্যক্তিগতভাবে এখানে লাইভ করেছি, আমি এলাকায় কথা বলেছি এবং তাদের কাছে গিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি, ডিসি এসপি অত্যন্ত ভিজিলেন্ট। আপনি খোঁজ নিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের এলাকায় চাঁদাবাজিটা একেবারে নাই বলতে পারেন। এবং আমরা একেবারে শেষের দিকে, এবং আমাদের যে শেষ প্রশ্ন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার বরগুনা 2 আসনের সাধারণ মানুষের এবং আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে কি বার্তা থাকবে? যে আমি নুরুল ইসলাম মনি, আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন, আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত না এবং বিএনপি অন্যায় কাজের সাথে জড়িত না। বিএনপি যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকতো তাহলে আমি নুরুল ইসলাম মনি কিছু অন্যায় করতাম। কাজে যেহেতু মানুষ আপনারা দেখছেন আমি অন্যায় কাজের সাথে জড়িত না, আমি অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে, যারা যেখানে ভিন্ন দল করতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা ভালো জীবনযাপন করব। আমরা বরগুনায়, আজকে বরগুনায় ধরুন ডেঙ্গুতে আক্রান্ত, বরগুনায় কথা বলার মতন কোনো লোক নেই। কাজেই আমার বক্তব্য হলোই যে আপনারা বিএনপির পতাকা তলে সবাই সমবেত হবেন। আমরা বরগুনায় এখন বর্তমানে 2টা সিট আছে, আমরা 2টা সিটই চাই। আমরা 2টা সিটই বরগুনায় বিএনপিকে উপহার দিতে চাই এবং বরগুনার সরকার, বিএনপি সরকার গঠন করুক, সেজন্য বরগুনার মানুষ আমরা যাতে সামনের কাতারে থাকতে পারি। এবং আমি নুরুল ইসলাম মনি চেষ্টা করব যাতে আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের বার্তা আমি আমাদের নেতা যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে তার কাছে পৌঁছবার চেষ্টা করব। কাজেই আপনারা সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন। 1 2 নম্বর হলে আরেকটা বলতে চাই যে আপনারা এই যে অপপ্রচার হচ্ছে, এখন নানানভাবে অপপ্রচার হচ্ছে, আপনারা নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবেন, অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। তৃতীয়ত হলো যে আপনারা ভালো থাকেন,
তার জন্য যেমন তারেক সাহেবের প্রোগ্রাম আছে, আমারও ব্যক্তিগতভাবে কিছু প্রোগ্রাম আছে। আমরা উভয়ই চেষ্টা করব যাতে বিএনপি, বরগুনার বিএনপি যাতে ভালো থাকে এবং বরগুনার মানুষ যাতে সমগ্র মানুষ ভালো থাকতে পারে, তার জন্য আমরা কার্যক্রম করব। এটাই আমাদের। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা। আমাদের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি এবং বরগুনা 2 আসনের সাবেক 3বারের সফল সংসদ সদস্য জনাব আলহাজ নুরুল ইসলাম মনি, এবং তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলাম এবং বিএনপির যে আগামীর রাজনীতি, সেই রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।